নমস্কার, আমি সুমন। আচ্ছা, একটা ঝঞ্ঝাটহীন নিশ্চিন্ত ভবিষ্যৎ, একটা বেশ পায়ের উপর পা তুলে কাটিয়ে দিতে পারা জীবন তো আমরা সবাই আশা করি, তাই না? কিন্তু ধরুন আপনি সেরকম একটা গতে বাঁধা জীবন পেলেন, তখন দেখবেন সেই আপনি অল্প দিনের মধ্যে হাঁপিয়ে উঠে বলছেন, কি একঘেয়ে জীবন রে বাবা, ভালো লাগে না। আপনাদের কি মনে হয়? লিখে জানান না আমায় কমেন্টে। আচ্ছা, চলুন তার আগে আজকের গল্পটা শুনে নেওয়া যাক। আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ডাকগাড়ি। এক এক সময় রাধা ভাবে, কোথাও বেড়াইয়া আসিতে পারিলে ভালো হইত। আজ 6 বছরের মধ্যে একখানা দুর্গা প্রতিমার মুখ পর্যন্ত সে দেখে নাই। এ গাঁয়ে সবাই গরিব, দুর্গোৎসব তো দূরের কথা, তেমন একটা জাঁকের কোজাগরি লক্ষ্মী পূজা পর্যন্ত এখানে হয় না। অবশ্য এ গাঁয়েরই সে মেয়ে, এই অবস্থার মধ্যেই মানুষ হইয়াছে। বাল্যে সে ভাবিত সর্বত্রই বুঝি এই রকম ব্যাপার, কিন্তু বিয়ের পর বাসুদেবপুর গিয়া রাধা প্রথম বুঝিল তাদের গাঁ অতি হীন অবস্থার গাঁ। গরিব আর বড় লোকের তফাৎটা যে কি, সেখানেই সে প্রথম সেটা বুঝিল। বাসুদেবপুর এমন কিছু শহর বাজার জায়গা নয়, গঙ্গার ধারে একখানা বর্ধিষ্ণু গ্রাম এই পর্যন্ত। সেখানের মুস্তাফিরা বড় লোক, এমন পূজা নাই যে তাদের বাড়িতে হয় না। দুর্গোৎসব বলো, শ্যামা পূজা বলো, জগদ্ধাত্রী পূজা বলো, এমনকি রথ পর্যন্ত। বছর তিনেক বড়ই আনন্দে কাটিয়াছিল সব দিক দিয়াই। তারপর তাহার স্বামী মারা গেল যকৃতের রোগে। শাশুড়ির সঙ্গে তাহার বনিল না। দিন কতক উভয়ের মধ্যে যে সকল বাক্যলীলার আদান প্রদান চলিল, তাহাদের ঠিক সদয় ও ভদ্র বাক্য বলা চলে না। রাধা প্রমাণ করিতে ব্যস্ত হইল যে তাহার বাবা এখনো এত দরিদ্র হন নাই যে তাকে একবেলা এক মুষ্টি আতপ চালের ভাত দিয়া পুষিতে পারিবেন না। ফলে একদিন মাত্র একটি পুঁটুলি সম্বল করিয়া রাধা তাহার ছোট ভাইকে সঙ্গে লইয়া বাপের বাড়ি আসিয়া পৌঁছিল। ভাইটিকে সেই পত্র লিখিয়া আনাইয়াছিল। তাহার তোরঙ্গ ও ক্যাশবাক্স শাশুড়ি আটকাইয়া রাখিলেন। তারপর 6 বছর কাটিয়া গিয়াছে। সেই যে বিধবা হইয়া আসিয়া বাপের বাড়ি ঢুকিয়াছে, আর সে গ্রামের বাহিরে যায় নাই। এই 6 বছরে অনেক কিছু ঘটিয়া গেল তাহাদের সংসারে। বাবা লেখাপড়া ভালো জানিতেন না। বিশ্বাসদের পাটের আড়তে কাজ করিয়া সামান্য কয়টি টাকা মাহিনা পাইতেন। বাবার সে চাকুরিটা গেল। রাধার ছোট ভাই গেল মারা। বাবা বাত হইয়া কিছুদিন শয্যাগত থাকিলেন। বাবার সঙ্গে মায়ের মনোমালিন্যের সূত্রপাত হইল। ক্রমে উভয়ের মধ্যে সামান্য কথায় ঝগড়া বিবাদ হইতে লাগিল। জমিদার নালিশ করিয়া তাহাদের বড় জমা ক্রোক করিয়া লইল, ইত্যাদি ইত্যাদি। একঘেয়ে হইয়া পড়িয়াছে দিনগুলো। সেই সংসারের কাজ, সেই গরুর সেবা, সেই রাধা বাড়া, বাবার হাতে পায়ে তেল মালিশ করা, মায়ের দোক্তা পাতা পুড়িয়ে তামাক তৈরি করা, কলের মতো একটানা একঘেয়ে চলিতেছে দিনের পর দিন, মাসের পর মাস। আজ সকালে ডোবার ধারে বাসন মাজিতে বসিয়া তাই সে ভাবিতেছিল, একবার কোথাও বেড়াইয়া আসিতে পারিলে ভালো হইত। ছোট ডোবাটা, চারিপারে বড় বড় গাছের ছায়ায় ঝুপসি অন্ধকার হইয়া আছে। দুপুর বেলাতেও রোদ পড়ে না। এইটুকু তো ডোবা, এরই আবার চারিদিকে 4টি ঘাট, না বাঁধানো নয়, কাঁচা ঘাট। দক্ষিণ দিকের জামতলায় জেলেপাড়ার ঘাট, পশ্চিম পাড়ে বেলতলায় নাপিতদের ঘাট, পূর্ব পাড়ে বামুনপাড়ার ঘাট, উত্তর পাড়ে যাদের জমিতে ডোবাটা তাদের ঘাট। তারাও ব্রাহ্মণ, নিজেদের জন্য একটি ঘাট আলাদা করিয়া রাখিয়াছেন। কাহাকেও সে ঘাটে যাইতে দেন না। সেই বাড়ির মেয়ে সুবি, ভালো নাম সুবিনীতা, তাদের ঘাটে চায়ের পাত্র ধুইতে নামিল। গ্রামের মধ্যে
ওরাই ওরই মধ্যে একটু যায় শৌখিন, চা খাওয়ার অভ্যাস রাখে। সুবি কিছুদিন কলিকাতায় কাকার বাসায় থাকিয়া পড়িত। ক্লাস 8 পর্যন্ত পড়িয়া পড়া ছাড়িয়া দিয়া আজ বছরখানেক বাড়িতে বসিয়া আছে। গ্রামের মেয়েদের মধ্যে তার প্রভাব ও প্রতিপত্তি খুবই বেশি, কারণ গ্রামের মধ্যে সেই একমাত্র মেয়ে যে স্কুলের মুখ দেখিয়াছে, তাও আবার কলিকাতায়। সুবি দেখিতে মোটামুটি ভালোই, রং উজ্জ্বল শ্যামবর্ণ, বড় বড় চোখ, একরাশ কোঁকড়া কোঁকড়া চুল, সর্বদা ফিটফাট হইয়া থাকে, মানে একটু চালবাজ। 16 বছর বয়স, বিবাহের চেষ্টা চলিতেছে। রাধা সুবি বলিতে অজ্ঞান, কিন্তু সুবি তাকে বড় একটা আমল দেয় না। গরিব ঘরের মেয়ে, 22-23 বছর বয়স, তার উপর বিধবা, এবং লেখাপড়াও তেমন কিছু একটা জানে না। এই অবস্থায় রাধা কি করিয়া আশা করিতে পারে যে সে কলিকাতায় স্কুলে 8 পাস পড়া মেয়ে সুবির অন্তরঙ্গ মণ্ডলীতে স্থান পাইবে? তা তো সে পেতে পারে না, বা সে আশা করাও তো তার উচিত নয়। সুবিকে জলে নামিতে দেখিয়া রাধার মুখ ঠিক আগ্রহে ও আশায় উজ্জ্বল দেখাইল। সে বলিল, ও সুবি ভাই, তোদের চা খাওয়া হয়ে গেল? সুবি কচুর ঝাড়ের গোড়া হইতে চায়ের পেয়ালা লইয়া জল বুলাইতে বুলাইতে বলিল, হয়নি, মার তো আজ সোমবার, মা খাবে না, শুধু আমি আর জাদু। তাড়াতাড়ি নেই, এইবার গিয়ে জল চড়াবো। সুবি নিজে থেকে কোনো কথা বড় একটা রাধার সাথে বলে না, তবে রাধা যে কথা জিজ্ঞাসা করে ভদ্রভাবে তার উত্তর দেয়। রাধা জানে সুবি সাংসারিক কথাবার্তা বলিতে ভালোবাসে না। পড়াশোনা, গান, ফিল্ম, কবিতা প্রভৃতি তাহার কথাবার্তার বিষয়। কলিকাতায় থাকিয়া তাহার রুচি বদলাইয়া গিয়াছে। রাধা তাহার মন জোগাইয়া চলিবার চেষ্টায় বলিল, কাল সন্ধ্যাবেলায় তুই তো এলি না ভাই। আমি কতক্ষণ বসে বসে একটা কবিতা মুখে মুখে বানালাম, তোকে শোনাবো আজ দুপুরে। কি কবিতা? আসিস, এখন না, শোনাবো, মুখস্থ নেই ভাই। সুবি আর কোনো আগ্রহ দেখাইল না, শুধু বলিল, দুপুরবেলা মা কাঁথা সেলাই করবে, আমাকে কাছে বসে ছুঁচে সুতো পড়াতে হবে, আমার তো যাওয়া হবে না। রাধা বলিল, সেই গানটা একটু গান না সুবি। সুবি চায়ের পাত্রগুলি হাতে লইয়া চলিয়া যাইতে উদ্ধত অবস্থায় বলিল, এখন সময় নেই, অনেক কাজ, চলি। রাধা অতি করুণ মিনতিস্বরে বলিল, গা না ভাই, দুটো লাইন গা, বলছি এত করে। বলিতে ভুলিয়া গিয়াছি, পাড়া গাঁয়ের মেয়ের তুলনায় সুবি গান গাহিতে পারে মন্দ নয়। কলিকাতায় থাকিবার সময় নিধুদার কাছে সে অনেক গান শিখিয়াছিল। নিধুদা তার কাকিমার পিস্তুত ভাইয়ের ছেলে, কলেজে পড়ে, বেশ গান গাহিতে পারে, চেহারাও ভালো। সুবিকে দিন কতক সে গান শিখাইতে আসিত ঘন ঘন। সুবি গুনগুন করিয়া মাত্র 2 কলি গাহিল, যৌবন সরসিনী রে মিলন শতদল, কোন চঞ্চল বন্যায় টলমল টলমল। ঠিক এমন সময় নাপিতদের ঘাটে নাপিত বউ এক কাঁড়ি বাসন লইয়া মাজিতে আসিল। নাপিত বউ শ্যামবর্ণা, বয়স 19 কি 20, খুব সুন্দর নিটল গড়ন, স্বাস্থ্যবতী, মুখশ্রীর মধ্যে একটা সুলভ ও সহজ সৌন্দর্য আছে। যদিও এই শ্রীটা এই বয়সেই থাকে, 5 বছর পরে যাহার আর বিশেষ কিছুই অস্তিত্ব থাকিবে না, কিন্তু এখন যখন সেটা আছে তখন খুব জমকালোভাবেই আসর মাতাইয়া রাখিয়াছে। নাপিত বউ সুবিকে প্রায় পূজা করিয়া থাকে মনে মনে। তাহার জীবনে এমন মেয়ে সে দেখে নাই, অমন রূপ, অমন কথাবার্তা, অমন লেখাপড়া, অমন গান, সকল দিক দিয়াই সুবি নাপিত বউয়ের মন হরণ করিয়া লইয়াছে। যে পাড়া গায়ে নাপিত বউয়ের বাপের বাড়ি, সে গায়ে এমন একটা মেয়ের কল্পনা করাও শক্ত। ইহার সঙ্গে আলাপ পরিচয়ের সুযোগ পাইয়া
সে ধন্য হইয়া গিয়াছে। নাপিত বউ আঁচলে চাবিটা শক্ত করিয়া গেরো দিতে দিতে সুবীর দিকে প্রশংসমান দৃষ্টে চাহিয়া গান শুনিতে লাগিল। বলিল, ভারী চমৎকার গলা আপনার দিদিমণি, কখনো এমন শুনিনি। কি গানটা দিদিমণি? সুবি পদগুলি আবৃত্তি করিয়া গানটি বলিয়া গেল। নাপিত বউ গানের ভাষার বিন্দু বিসর্গ বুঝিল না। সুবীর মন যোগাইবার জন্য এক মনে শুনিবার ভান করিয়া মাঝে মাঝে খাড় নাড়িতে লাগিল। সুবি ভাবিতেছিল, এই বর্বরদের গান শোনাইয়া কি লাভ? আজকাল তাহার গানের গলা সত্যই ভালো হইয়াছে। ইস, নিধুদা যদি শুনিত! না, আর কলিকাতায় যাওয়া হইবে না, নিধুদার সঙ্গেও আর দেখা হইবে না। তাহার বিবাহের সম্বন্ধ খোঁজা চলিতেছে। স্কুল ছাড়াইয়া আনিয়া বাড়িতে রাখা হইয়াছে। বয়স 16 বছর ছাড়াইয়া গেল কি না, আর বাড়ির বাহির হইবার হুকুম নাই। কলিকাতা, চিত্রা, রূপপানি, কেতকী, শোভা, নিধুদা, সব সব স্বপ্ন এ জন্মের মতো সব ফুরাইয়া গিয়াছে। সোনার স্বপ্ন ভাঙিয়া গিয়াছে। আশ্চর্য নয় যে 23 বছরের বিধবা রাধার ঘনিষ্ঠতা তাহার ভালো লাগে না। নাপিত বউ তাহার পায়ের তলায় পোষা কুকুরের মতো পড়িয়া থাকে, কোনো রকমে সহ্য করিতে হয়। ঝি চাকরকেও তো লোকে সহ্য করে। রাধা বলিল, হাই সুবি, তোর গলাখানা যদি একবার পেতাম, সত্যি হিংসা হয়। সুবি নাপিত বউয়ের খোসামত ও রাধার গায়ে পড়ে আলাপ জমানোর চেষ্টা ফেলিয়া ফেলিয়া চায়ের পাত্র লইয়া চলিয়া গেল। সে মরিতেছে নিজের জ্বালায়। এমন সময় এসব ন্যাকা ন্যাকা কথা তাহার ভালো লাগে না। জেলেপাড়ার ঘাটে ছিপছিপে ফর্সা থান পড়া জেলে বউ কাপড় কাচিতে নামিল। রাধা বলিল, ও রামুর মা, রামুর কোনো খবর পেলে? জেলে বউ বলিল, কোথায় দিদি ঠাকরন? আজ 5 মাস হলো ছেলে গিয়েছে, একখানা পত্র না। টাকা পাঠানো চুলো যাক, তাকে টাকা পাঠাতে হবে না। আমি ধান ভেনে খার কেচে গতর খাটিয়ে যেমন চালাচ্ছি, তেমনি চালিয়ে যেতে পারলেই বাঁচি। ছেলের রোজগার খেতে চাই নে, সে ভালো থাকুক, নিজের খরচ নিজে করুক, তাতেই আমি খুশি। কিন্তু বলো তো দিদি ঠাকরন, একখানা চিঠি নেই আজ 5 মাস, আমি কি করে ঘরে থাকি? রামু লালমনির হাটে রেলের কি একটা চাকরি পাইয়া গিয়াছে। মাকে একবার 5 টাকা পাঠাইয়াছিল। তারপর এখন লেখে যে সামান্য মাইনেতে তাহার আর কুলায় না। মাকে এখন আর টাকা পাঠাইতে পারিবে না। মা যেন কষ্ট করিয়া পূজা পর্যন্ত কোনো রকমে চালাইয়া লয়। ছেলের কষ্ট হবে ভাবিয়া মাও আর টাকা চায় না, কষ্টে শিষ্টেই চালায়। রাধার জেলে বউকে বড় ভালো লাগে। এমন ধরনের মেয়ে এ গ্রামে ব্রাহ্মণ কায়স্থদের ঘরেও নেই। এত সুন্দর মনোর পরের উপকারে প্রাণ ঢালিয়া দিতে পারে এমন লোক এই গ্রামে আর নাই। না, শুধু রাধাদের বলিয়া নয়, লোকে চিড়ে কুটিতে জেলে বউ, ধান ভাঙিতে জেলে বউ, যাহাদের বাড়িতে পুরুষ মানুষ বিদেশে থাকে, শুধু বাড়িতে মেয়েরা আছে, এক ক্রোশ দূরবর্তী বাজার হইতে তাদের হাট বাজার করিয়া দিতেও জেলে বউ, কুটুম্ব বাড়িতে তত্ত্ব তামাশ পাঠাইতে, কিংবা নববিবাহিতা মেয়ের সঙ্গে শ্বশুর বাড়ি যাইতে, সবেতেই জেলে বউ। জেলে বউ না হইলে এই গায়ের লোকের চলে না। অথচ এসবের জন্য জেলে বউ কারো কাছে একটা পয়সাও প্রত্যাশা করে না। পাড়ার 5 জনের বিনে পয়সায় বেগার খাটিয়া বেড়ানোই তার অভ্যাস। গত জ্যৈষ্ঠ মাসে রাধার মনে আছে, আম বাগানের পথ দিয়া সে ঘাটে যাইতেছিল। জেলে বউ আম কুড়াইতেছে বাগানে। রাধা বলিল, রামুর মা, আম কুড়োচ্ছ? দেখি কোন কোন গাছের আম। ও, গোথলির আম পেয়েছো যে দেখছি। ও বাবা, ও তো বড় একটা পাওয়া যায় না গো। আমি কত খুঁজি,
একটাও পাই না একদিনও। তোমার ভাগ্যে ভালো, ভারী মোটা শক্ত আম, তলায় পড়েই না। অত মিষ্টি গাছের আম, আর পাওয়াও অত শক্ত। মাত্র 3টি আম পাইয়াছিল জেলে বউ। অমনি হাসি মুখে বলিল, তা নিয়ে যান না দিদি ঠাকরন, এই আম কটা আপনি সেবা করবেন, দয়া করে নিয়ে যান। জেলে বউয়ের গুণ আছে, অত সহজে ত্যাগ স্বীকার করিতে ওর জুড়ি নেই এ গায়ে। রাধা আম লইয়াছিল এই জন্য যে, না লইলে জেলে বউ ভাবিবে ছোট জাতের দান বলিয়া ব্রাহ্মণের মেয়ে সকালবেলায় গ্রহণ করিল না। লইয়া সে ভাবিল, জেলে বউয়ের আপন পর জ্ঞান থাকতো যদি এ গায়ে হাঙ্গামা পোহাতে হতো তাহলে। রাধা বলিল, জেলে বউ, আমার সঙ্গে আমার শ্বশুর বাড়ি চলো না, অনেক দিন কোথাও বেরোইনি, ভাবছি কটা দিন ঘুরে আসি। জেলে বউ বলিল, তা যান না দিদি ঠাকরন, আপনাদের যাওয়ার জায়গা আছে, কেন যাবেন না? শ্বশুর বাড়ি জানো তো নি অনেক দিন, তারা দেখলে খুশি হবে। সে বিষয়ে রাধার যথেষ্ট সন্দেহ আছে। শাশুড়ি তাকে দুচক্ষে দেখিতে পারে না, তা রাধার জানিতে বাকি নাই। তবু যাইতে হইবে। তোরঙ্গ আর ক্যাশ বাক্সটা সেখানে ছাড়িয়া আসায় লাভ কি? সেগুলো আনা দরকার। অমন ভালো তোরঙ্গটা। পরদিন বাবা মাকে কথাটা বলিতেই বাড়িতে একপালা ঝগড়া শুরু হইল। রাধার বাবার আদৌ মত নাই সেখানে মেয়েকে পাঠাইতে। রাধার মা কিন্তু রাধার দিকে। দুজনে এই লইয়া বাঁধিল ঘোরতর দ্বন্দ্ব। রাধা বাবাকে বলিল, আমি ঘুরে আসবো বলছি তো 7 দিনের মধ্যে, নবুকে সঙ্গে নিয়ে যাই। না থাকতে দেয়, আশা তো আমার হাতের মুঠোয়, একঘেয়ে ভালো লাগে না এখানে। রাধার বাবা বলিল, এ অপমান 7 করে কুড়োনোর কি দরকার তোর? তারা কি এ 6 বছরের মধ্যে একখানাও পত্তর দিয়ে খোঁজ নিয়েছে যে কেমন আছো তুমি? অনেক কষ্টে অবশেষে বাবাকে নিমরাজি গোছের করাইয়া ছোট ভাইকে সঙ্গে লইয়া রাধা আসিয়া গাংনাপুর স্টেশনে ট্রেনে চাপিল। রেলগাড়িতে চাপিয়াই রাধার মনে হইল সে মুক্তির স্বাদ পাইয়াছে বহুদিন পর। কেবল বাবা মায়ের একঘেয়ে ঝগড়া অশান্তি কেবল নাই নাই শুনিতে শুনিতে তাহার তরুণ মন অকালে পৌরত্বের দিকে চলিয়াছে। সংসারে আলো নাই, বাতাস নাই, একটুকু আনন্দ নাই। শুধু শোনে চাল নাই, কাঠ নাই, একাদশীর আটা কোথা হইতে আসিবে, নবুর কাপড় ছিঁড়িয়া গিয়াছে, নতুন নিজের একটা 6 আনা হইলে পাওয়া যায়, তা যেন 6টা মোহর। নবুর 5 মাসের স্কুলের মাহিনা বাকি, দুবেলা মাস্টারের শাসায়। মুখুজ্জেদের বাড়ির ঠাকুমার দেনার টাকার সুদের তাগাদা, আর বাবার যত মিথ্যা কথা বানাইয়া বলা পাওনাদার বিদায় করিতে। আজ সে হাঁপ ছাড়িয়া বাঁচিল। রানাঘাট স্টেশনে গাড়ি বদল করিয়া মুর্শিদাবাদ লাইনের গাড়িতে চাপিতে হইল। মুড়িগাছা নামিয়া ক্রোশখানে খাটিয়া বৈকাল 3টার সময় সে শ্বশুর বাড়িতে গিয়া পৌঁছিল। শাশুড়ি বউকে দেখিয়া বলিলেন, এই যে নবাবের মেয়ে, এতদিন পর কি মনে করে? ও সঙ্গে কে? ছোট ভাই। ও সেই নবু না? এসো বাবা এসো, সুখে থাকো, সুখে থাকো, চিরজীবী হও। তা বেশ ছেলেটা। কিন্তু শাশুড়ির অমায়িকতা 3 দিনেই ঘুচিয়া গেল। রাধার বিধবা ননদ ভাতৃবধূকে পুনরায় এ বাড়িতে আসিতে দেখিয়া সন্তুষ্ট হন নাই। রাধার গলার 6 ভরি হার সেবার শাশুড়ি কাড়িয়া রাখিয়াছিলেন। সেই হার ছড়া ভাঙাইয়া ননদের মেয়ের বিবাহের সময় হাতের নুলি আর বালা গড়াইয়া দেয়া হইয়াছে। বড় ননদ ভাবিয়াছিলেন আজ 6 বছর যে বউ এ বাড়িতে আসে নাই, সে আর আসিবে না। কিন্তু
আপদ আবার আসিয়া যখন জুটিল, তখন তো সে হারের দাবি করিয়া বসিবে। হইলও তাই। রাধা শাশুড়ির কাছে হার চাহিল। শাশুড়ি বলিলেন, তোমার বাবা যে টাকাটা বিয়েতে দেবেন বলেছিলেন তা তো দেননি। 200 টাকা বাকি আছে, তার দরুন হার রেখেছি, সে টাকা নিয়ে এসো গে, এক্ষুনি হার বের করে দিচ্ছি। বড় ননদও এই কথায় সুর মেলালো। রাধা বলিল, বারে, আমার বাবার গড়িয়ে দেওয়া, তোমরা তো আর দাওনি। বাবা টাকা দিয়েছেন কি দেয় নাই সে তোমরা গিয়ে বোঝোগে তার সঙ্গে। আমার হার তোমরা কেন দেবে না? কিন্তু টাকা পয়সার কথা কি আর এত সহজে মেটে? রাধা বলিল, আমার বাবার দেওয়া তোরঙ্গ, তাই বা তোমরা আটকে রাখবে কেন? আর তোরঙ্গের চাবি ভেঙে তোমরা জিনিসপত্র সব বার করে নিয়েছো কেন? শাশুড়ি ও ননদ দুজন মিলিয়াই বলিল, চাবি কেহ ভাঙে নাই, ভাঙাই ছিল। রাধা বলিল, আমার নতুন তোরঙ্গ, চাবি ভাঙা থাকলেই হলো, তোমরাই ভেঙেছো। যত চোরের ঝাড়, দাও আমার হার ছড়া। শাশুড়ি বলিলেন, মুখ সামলে কথা বলো বৌমা, বলছি। উভয় পক্ষের তুমুল ঝগড়া বাঁধিয়া গেল। ননদ মারিতে আসিলেন ভাতৃবধূকে। নবুকে সেদিন আর কেহ খাইতে ডাকিল না। রাধার তো কথাই নাই, তাহাকে কে আর আদর করিয়া খাওয়াইবে? সে যখন তাহার বিবাহের হার ও তোরঙ্গ চাহিতে আসিয়াছে। দুপুরের পর ঝগড়াঝাটি করিয়া নবুকে সঙ্গে লইয়া রাধা ধর্মদাহ গ্রাম ছাড়িয়া মুড়িগাছা স্টেশনে হাঁটিয়া আসিল। দুজনেরই অনাহার। মনে পড়িল এই শ্রাবণ মাস, এমনি এক শ্রাবণ মাসে সে এই পথ দিয়াই একদিন পালকি করিয়া নববধূরূপে আসিয়াছিল। কথাটা মনে পড়িতেই রাধার চোখের জল বাঁধ মানিল না। স্টেশন আসিবার সারা পথটাই সে কাঁদিতে কাঁদিতে আসিল। ট্রেন আসিলে তাহাতে কলের পুতুলের মতন বসিয়া রাধা কত কথা ভাবিতে লাগিল। মিছিমিছি প্রায় 3টি টাকা খরচ হইয়া গেল। এ টাকা অবশ্য তাহার বাপের বাড়ির টাকা নয়, তাহার নিজেরই জমানো টাকা। টাকাটা হাতে থাকিলে এই টানাটারির সংসারে কত কাজে দিত। বাবার অমতে আশা হইয়াছে, শুধু হাতে ফিরিলে বাবার বকুনি খাইতে হইবে। মা মুখ ভার করিয়া থাকিবেন। 6 ভরির হার ছড়া লইয়া যাইতে পারিবার আশা করিয়াই সে আসিয়াছিল। বাবা মায়েরও সে আশা যে একেবারে ছিল না তা নয়। এবার সকলে রাগ করিবে। তাছাড়া ভবিষ্যতে শ্বশুরবাড়ি আসিবার পথটাও গেল। শাশুড়ির সঙ্গে ঝগড়া না করিলেই হইতো। না হয় কি আছে এই হাড় ছড়াটা? বাপ মায়ের অবর্তমানে শ্বশুরবাড়িতে একটু দাঁড়ানোর স্থান তো হইত। তাহার জীবনে কোনো সুখ নাই। বাড়ি গিয়াই তো সেই একঘেয়ে ব্যাপার। সেই ডোবার ধারে সকালে বাসন মাজা, সেই গোয়াল পরিষ্কার, সেই রাধা বাড়া। সুবি সেও তো তেমন মন খুলিয়া কথা কয় না। সে অনেক কিছু ভুলিতে পারিত যদি সুবি তার সঙ্গে হাসিয়া আলাপ করিত, প্রাণ খুলিয়া মিশিত। তা তো হবার নয়। কত করিয়া সাধিয়া, কতভাবে মন জুগাইয়া রাধা দেখিয়াছে। সত্যি জীবন সব দিক দিয়াই অন্ধকার। বাঁচিয়া কি সুখ! কাল সকালে কি হইবে সে বেশ স্পষ্ট দেখিতে পাইতেছে। আজ রাত্রে বাড়ি ফিরিলেই বাবার সঙ্গে মায়ের ঝগড়া বাঁধিবে। অর্থাৎ সে হার আদায় করিতে না পারিয়া ফিরিলেই বাবার আশাভঙ্গের রাগটা গিয়া পড়িবে মার উপর। দুজনের ধুমধুমার বাঁধিয়া যাইবে। কাল সকালে ডোবাতে বাসন মাজিবার সময় মুখুর্জে পাড়ার ঘাট, জেলে পাড়ার ঘাটের সবাই জানিতে চাইবে সে এত শীঘ্র শ্বশুরবাড়ি হইতে কেন ফিরিল, শাশুড়ি কি করিল, কি বলিল। এই কৈফিয়ত দিতে দিতে আর মিথ্যা কথা বানাইয়া বলিতে বলিতে তাহার প্রাণ ওষ্ঠাগত হইয়া উঠিবে।
কারণ সত্য কথা তো সে বলিতে পারিবে না। রায়বাড়ির কুচুটে মেজ বউ মুখ টিপিয়া হাসিবে। সুবি নামিবে ওদের নিজেদের ঘাটের কচুতলায় চায়ের বাসন ধুইতে। নিজে হয়তো একটি কথাও সে জিজ্ঞাসা করিবে না যে রাধা কবে আসিল বা কিছু। রাধাকেই প্রথম কথা বলিতে হইবে। সুবি দু একটা হ্যাঁ বা না গোছের দায়সারা উত্তর দিয়া চায়ের পেয়ালা পিরিচ উঠাইয়া লইয়া চলিয়া যাইবে, যেন বেশিক্ষণ ডোবার ধারে দাঁড়াইয়া ওর সঙ্গে কথা বলিলে তার আভিজাত্য খর্ব হইয়া যাইবে। বাসন মাজার পর ঘাটে যাওয়া, রান্না করা, খাওয়ানো দাওয়ানো, দুপুরে পান মুখে দিয়াই ছুটিতে হইবে গরুকে জল খাওয়াইতে সেই নদীর ধারের মাঠে, যেখানে গরুকে গোঁচ পুতিয়া রাখিয়া আসা হইয়াছে। সেই সময়টাই রাধার যা একটু ভালো লাগে। নীল আকাশ, নদীর ধারের কাশফুল দোলে, সমস্ত জিউলি গাছের গা বাইয়া সাদা সাদা মোমবাতির ঝরা মোমের মতো আঠা ঝরিয়া পড়ে। হু হু করিয়া খোলা হাওয়া বয় ওপারের দেওয়ারের চর হইতে। পাট বোঝাই গরুর গাড়ি ক্যাঁচকোঁচ শব্দ করিতে করিতে ঘাটের ধারের পথ দিয়া কোথায় যেন যায়। গরুকে জল দেখাইয়া আসিয়া তাহার বড় ইচ্ছা করে সুবিদের বাড়িতে সুবির সঙ্গে বসিয়া একটু গল্প গুজব করে, দু একখানা বর্ণসূচি পড়িয়া শোনায়। কারণ সে বই পড়িতে জানে না, গান শোনায়। কিন্তু হায় রে দুরাশা, গায়ে পড়িয়া আলাপ জমাইতে গেলে সুবি গভীর ঔদাস্যের স্বরে বলিবে, হ্যাঁ, যাই রাধাতি, কত কাজ পড়ে রয়েছে। বিনুর সেই মোজাটা বুনতে বুনতে ফেলে রেখেছি, সেটা সম্পূর্ণ করে ফেলি গে। তুমি বসো, মার সঙ্গে কথা বলো। তারপর বেলা পড়িয়া যাইবে। রোয়াকে কাস্তে বঁটি পাতিয়া একরাশ পিচুলি কাটিতে হইবে গরুকে জাপ খাওয়াইতে। মাঠ হইতে গরু অবশ্য মাই আনেন, কারণ এই সময়টায় সে কাজে এত ব্যস্ত থাকে যে নদীর ধারের মাঠ হইতে গরু আনিবার সময় তার বড় একটা হয় না। তারপর বেড়ার গা হইতে শুকনো কাপড় তুলিতে হইবে, ঘর ঝাঁট দিতে হইবে, লণ্ঠনে তেল পুড়িয়া কাঁচ মুছিয়া রাখিতে হইবে। গা ধুইয়া আসিয়া পাতকুয়া তলায় সাঁঝবাতি জ্বালাইয়া বাবার মিছরি মরিচ গরম করিয়া দিয়া রাতের ভাত চাপাইতে হইবে। সকলের খাওয়া দাওয়া হইলে সে নিজে এক মুঠা চাল ভাজা তেল নুন মাখিয়া এক ঘটি জল খাইয়া বাবার পায়ে বাতের তেল মালিশ করিতে বসিবে। এইসব সারিতে রাত 10:30টার গাড়ি গড় গড় করিয়া মাতলার বিলের উপর দিয়া যাইবার শব্দ পাওয়া যাইবে। তবে দিনের মতো ছুটি। এই চলিবে দিনের পর দিন, 330টা দিন। হঠাৎ নবু জানালার বাইরে হাত বাড়াইয়া আঙুল দেখাইয়া বলিল, ওই রানাঘাট স্টেশন দেখা যাচ্ছে দিদি। রাধার চমক ভাঙিল। সে মুখ বাড়াইয়া দেখিল প্রকাণ্ড ট্রেনটা একটা অজগর সাপের মতো বাঁকিয়া রেল স্টেশনের নিকটবর্তী হইতেছে। যেখানে তার ইঞ্জিন, সেখানে দূরে একটি বড় বাড়ি ও টিনের ছাদ দেওয়া দালানের মতো দেখা যাইতেছে। রানাঘাট পৌঁছিয়া গেল এরই মধ্যে। প্ল্যাটফর্মে নামিয়াই নবু বলিল, একখানা পাউরুটি কিনে দাও না দিদি, কি খিদে পেয়েছে, ডাকবো? আঁচলের গেরো খুলিয়া 3 পয়সা বাহির করিয়া রাধা ভাইকে একখানা পাউরুটি কিনিয়া দিল। তাহার নিজেরও খুব ক্ষুধা পাইয়াছিল, সেও তো সারাদিন কিছু খায় নাই। ভাইকে বলিল, আর কিছু খাবি? এক কাজ কর বরং, চল বাইরের দোকান থেকে 1 পয়সার আলুর দম কিনে দিই, পাউরুটি দিয়ে খা, পেট ভরবে এখন। নবু বলিল, তুমি খাবে না দিদি? আমি রেলের কাপড়ে কি খাবো? চা খেতে পারি, তাতে দোষ নেই। যা যা দেখি চা বিক্রি করছে, জেনে আয় কত করে নেবে 1 পেয়ালা চায়ের দাম। নবু জানিয়া আসিয়া বলিল, 1 পেয়ালা চা 4 পয়সা দিদি। ও বাবা, 4 পয়সা? তবে থাকে, মোটে আর 9টা পয়সা আছে। বাবার জন্যও একখানা পাউরুটি নিয়ে যেতে হবে। দুধ দিয়ে পাউরুটি খেতে বাবা বড় ভালোবাসেন কি না?
আচ্ছা, মার জন্য কি নেব বলতো? রানাঘাট স্টেশনে দাঁড়াইয়া রাধার মনের দুঃখ অনেকটা চলিয়া গিয়াছে। কত লোকজন, গাড়ি ঘোড়া, দোকান বসার দেখিলেই মনে শান্তি পাওয়া যায়। এমন সময় প্ল্যাটফর্মে একটি শব্দ উত্থিত হইল। লোকজন, পানওয়ালা, পাউরুটিওয়ালা সবাই সন্তস্ত্র হইয়া উঠিল। লোকে যে যেখানে ছিল দাঁড়াইয়া উঠিল। রাধা একটি কুলিকে জিজ্ঞাসা করিয়া জানিল ডাকগাড়ি আসিতেছে, দার্জিলিং মেল। অল্পক্ষণ পরেই সশব্দে বিশাল ট্রেনখানা প্ল্যাটফর্মের ও প্রান্তে প্রবেশ করিল। সঙ্গে সঙ্গে ভিড়, হাঁকাহাঁকি, লোকজনের দৌড়াদৌড়ি, পুরি, তরকারি, পান, বিড়ি, সিগারেট। কুলি, কুলি, ইধারাও, হই হই ব্যাপার। স্টেশন সরগরম হইয়া উঠিল। রাধা আর নবু যেখানে দাঁড়াইয়া ছিল তারই সামনে ডাকগাড়ির প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কামরাগুলি থামিল। রাধা অবাক হইয়া চাইয়া দেখিতেছিল। ঝকঝক তকতক করিতেছে কামরাগুলি। কিরকম পুরু চামড়ার গদি আঁটা বেঞ্চি, সাহেব, মেম, মোমের পুতুলের মতো তাদের ছেলেমেয়েরা, দামি শাড়ি পরা সুন্দরী বাঙালি বড়লোকের মেয়েরা। সুবি কোথায় লাগে এদের কাছে? বেহারারা ট্রের উপর চায়ের জিনিস বসাইয়া ছুটোছুটি করিতেছিল। একটি অতি সুন্দর ৬-৭ বছরের ফর্সা ফ্রক পরা সাহেবের মেয়ে প্ল্যাটফর্মে নামিয়া লাফাইতেছিল। তার মা আসিয়া তার হাত ধরিয়া গাড়ির মধ্যে উঠাইয়া লইতে লইতে কি বলিল, হিট হিট প্রিং প্রিং, কেমন সব মজার কথা ওদের। হাসি পায় শুনলে। সত্যি কি চমৎকার দেখতে খোকিটা। নবু বলিল, এদিকে এসে দেখো দিদি, খাবার গাড়ি। একখানা খুব বড় লম্বা গাড়ির মধ্যে সারি সারি টেবিল পাতা। টেবিলের উপর ধপধপে চাদর, কাঁচের ফুলদানিতে ফুল সাজানো, ঝকঝকে সব কাঁচের বাসন। মেলা সাহেব ও মেম খাইতে বসিয়াছে। বাঙালি মেয়েরাও আছে তাদের মধ্যে, তবে বেশি নয়, ২-১ জন। একটা ১৮-১৯ বছরের বাঙালি মেয়ে বেশি দামের টিকিটওয়ালা কামরা হইতে নামিয়া প্ল্যাটফর্মে দাঁড়াইয়া ফল কিনিতেছিল। রাধা কি দেখিল, কি পাইল জানি না, কিন্তু ডাকগাড়িখানা তার সুশ্রী সুবেশ আরোহী দল ও সুসজ্জিত ঝকঝকে তকতকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কামরাগুলি লইয়া তাহার মনে একটি অপূর্ব আনন্দ, উৎসাহ ও উত্তেজনার সৃষ্টি করিল। সমস্ত দার্জিলিং মেলখানা যেন একটি উদ্দীপনাময় কবিতা কিংবা কোনো এক প্রতিভাবান গায়কের মুখে শোনা কোনো সঙ্গীত। রাধার মনে হইল এত ভালো কাপড় চোপড় পরা সুন্দর চেহারার মেয়ে পুরুষ বালক বালিকাদের সে চাইলেই দেখিতে পারে, যদি ৬ আনা পয়সা দিয়া সে রানাঘাট স্টেশনে আসে। যে পৃথিবীতে এরা আছে সেখানে তার বাবার বেদনা, সুবীর হৃদয়হীনতা, মায়ের খিটখিটে মেজাজ, বাবা মায়ের ঝগড়া, শাশুড়ির নিষ্ঠুর ব্যবহার সব ভুলিয়া যাইতে হয়। এমনকি তার ৬ ভরির হাড় ছড়ার লোকসানের ব্যথাও যেন মন হইতে মুছিয়া যায়। কি চমৎকার! দেখিলে জীবন সার্থক হয় বটে, মন ভরিয়া ওঠে বটে। সংসারে এত সুখ, এত রূপ, এত আনন্দও আছে। পূর্বেই বলিয়াছি, রাধা কি বুঝিল, কি পাইল জানি না, কিন্তু একটা কথা খুবই সত্য যে মেলগাড়িখানা ছাড়িয়া গেলে রাধা দেখিল যে সে যেন নূতন মানুষ হইয়া গিয়াছে। মনে নূতন উৎসাহ, হাতে পায়ে নূতন বল, চোখে নূতন দৃষ্টি। সে যেন রাধা নয় যে সংসারে অসহায়, অনাহত, উপেক্ষিত, অবলম্বনহীন এবং যার শেষ সম্বল ৬ ভরি হাড় ছড়াটা পর্যন্ত শাশুড়ি ঘুচাইয়া দিয়াছে। একটুখানি সহানুভূতির কথা ও মিষ্টি হাসির লোভে যাকে কালি ডোবার ঘাটে সুবিকে অজস্র খোসামত করিতে হইবে। নবুকে বলিল, ওদের কাছ থেকে এক পেয়ালা চা নিয়ে আয় নবু, তুই আর আমি ভাগ করে খাই। চাকে ৪ পয়সা,
আমাদের ট্রেনের এখনো অনেক দেরি। ততক্ষণ এক পেয়ালা চা খেয়ে নেওয়া যাক। খবরদার বাড়ি গিয়ে মাকে যেন বলিস নে। আজকের গল্পটা এখানেই শেষ। সত্যিই তো, সংসার, স্বামী আর সন্তান করতে করতে আমাদের প্রত্যেকের বাড়িতেই এমন একজন আছে জানেন তো, যাদের আর জীবন বলে কিছু নেই। চলুন না, তাদেরও না হয় একটু জীবন ফিরিয়ে দিই। জগতের এই অপূর্ব রূপসুধা তারাও না হয় একটু উপভোগ করুক। ছুটি শব্দটার সাথে তাদেরও না হয় একটু পরিচয় হোক। আচ্ছা, অনেক রাত হয়ে গেল, আজ আসি তাহলে। খুব ভালো থাকবেন, টাটা।